আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্যাসিস্টদের কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। তার বক্তব্য আংশিক উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি তার। শামীম চৌধুরীকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। মিরপুরে 14 অক্টোবর ভয়াবহ আগুনে প্রাণ কেড়ে নেয় 16 জনের। 16 অক্টোবর চট্টগ্রামের ভয়াবহ আগুনের পর 18 অক্টোবর পুরে অঙ্গার হয় বিমানবন্দরের কার্গো ভিলেজ। একের পর এক আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সঠিক তদন্তের মাধ্যমে বের করা উচিত প্রকৃত ঘটনা, উন্মোচন হওয়া উচিত আসল রহস্য। কারণ বিষয়গুলো তদন্তনাধীন আছে। সরকারও সম্ভবত একটা তদন্ত টিম করেছে, তাদের ফাইন্ডিংস কি আসে দেখা যাক। তবে আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী। তার সাথে হয়তো পতিত ফেসিবাদের দোসররা এবং পতিত ফেসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। আর জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে তির্যক মন্তব্য করে যখন এনসিপির তোপের মুখে বিএনপির শীর্ষ নেতা, তখন ব্যাখ্যায় বলেন, বক্তব্যের খণ্ডিত অংশ প্রচারের কারণে হয়েছে ভুল বোঝাবুঝি। বলেন, জুলাই যোদ্ধা বা ব্যক্তিদের সম্মানের চোখে দেখে বিএনপি আমাদের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এর মধ্যে কোনো রকমের কোনো কলঙ্ক দাগ স্থাপন হোক, সেটা আমরা কখনোই চাইতে পারি না। আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না, মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। জুলাই যোদ্ধাদের কেউ যেন কলঙ্কিত করতে না পারে সেদিকে খেয়াল রেখে বিএনপি কাজ করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। অনেক দিনের আমাদের অভিজ্ঞতা, আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরূপণ করা সম্ভব নয় বলে জানিয়েছে বিজিএমইএ। সকালে ঘটনাস্থলে পরিদর্শনের পর বিজিএমইএ পরিচালক জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 15 দিন থেকে 1 মাস সময় লাগতে পারে। পরে সেখানে পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, শিডিউল বিপর্যয়ের ক্ষতি সমন্বয় করবে সরকার। সাকিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। 7.5 ঘন্টা ধরে জ্বলা আগুনে ছাই হাজার কোটি টাকার সম্পদ। রোববার ভোর থেকেই অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়ে ব্যবসায়ীরা ছুটছেন কার্গো সেকশন চত্বরে। কাল শনিবার ছিল, তাই বন্ধ ছিল, 1টা পর্যন্ত অফিস সব বের হয়ে গেছে। এখন মালামাল যা ছিল সব পুড়ে গেছে আর কি। 21টা শিপমেন্ট পুড়ে গেছে, এটাই আমাদের শেষ। কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এখানে ডিএসএল, ফেডেক্স এই দুটোই তো বড় মনে করেন কুরিয়ার, দুটো কুরিয়ারের কিছুই নেই। আসলে এখানে যেভাবে সেট আপ দেওয়া, এখানে কোনোভাবে সম্ভব না। এরা হাজার চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব না। যেটা বুঝলাম, আমাদের মিনিমাম 8 থেকে 10 টন মাল ছিল বৃহস্পতিবার পর্যন্ত, যেগুলো ডেলিভারি। আমাদের 80% সব ফেব্রিক্স। আমার এখানে শিপমেন্ট ছিল 5টার ভিতরে 4টা অলরেডি চলে আসছিল। এখানে হয়তো বা সব পুরো ছাই হয়ে গেছে, এখানে অবশিষ্ট নাই। একটা শিপমেন্ট সিএক্স ফ্লাইটে, এটা আমার পরে বললো যে ইন্ডিয়াতে সব ব্যাক করে চলে গেছে আর কি। ঘটনাস্থল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও বাণিজ্য উপদেষ্টা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। এছাড়া ক্ষতি নিরূপণে তদন্ত চলছে। শিডিউল বিপর্যয়ের দায়ও সরকার নিবে। আমরা কোনো কিছু উড়িয়ে দিব না, সকল কিছুকেই আমলে নিব। আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। এর আগে সেখানে পরিদর্শন করেন বিজিএমইএর একটি টিম।
বিজিএমএ পরিচালক জানান, ক্ষতির বিষয়ে সরকার সহযোগিতা করবে। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমএর যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে জানি এটাকে জানি আপনার ক্লিয়ার করা হয়। শনিবার রাতে কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 5 দিনের সময় দিয়ে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ। শাকিলা করিম, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, বিমানবন্দরে কার্গো ভিলেজের এই মুহূর্তের সার্বিক তথ্য আমাদের জানাবেন। এরা আসলে বিমানবন্দর যে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখনও ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা ভিতরে কাজ করছেন। কিছুক্ষণ আগে বিজিএমইএ এবং বাণিজ্য উপদেষ্টা তারা পুরো জায়গাটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন। বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা যিনি জানিয়েছেন যে আজকে সচিবালয়ে একটি বৈঠক হবে, সেখানে আসলে যত পক্ষ এখানে রয়েছে তাদের সবাই উপস্থিত থাকবেন এবং সবার যে অভিযোগ আছে যে বিষয়ে জানানোর আছে সেই সব বিষয়গুলো তারা শুনবেন। শোনার পরে সেই সব বিষয়কে আমলে নিয়ে তারা তদন্ত করবেন এবং তদন্তের পরেই আসলে মূলত জানা যাবে আগুন কিভাবে লেগেছে, কারো কোনো গাফিলতি ছিল কিনা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা জানাবেন। এবং বিজিএমইএর পক্ষ থেকেও তারা বলেছেন যে আসলে তাদের যে কর্মকাণ্ডগুলো এখানে হয়ে থাকে সেটি আসলে আগের যে স্বাভাবিক অবস্থা সেখানে ফিরে আসতে 15 দিন থেকে 1 মাসের মতো সময় লাগবে, যেহেতু প্রতিদিনই এখানে কার্গো যে বিমানগুলো আসে সেগুলো কিন্তু প্রতিদিন আসছে এবং যেহেতু এই গেটটি বন্ধ থাকবে, অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেই জায়গাটি বন্ধ থাকবে, তার ফলে অন্য কোনো একটি জায়গা নির্ধারণ করে সেই জায়গা দিয়ে আসলে পণ্য খালাসের যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আসলে তারা কাজ করবেন। সবগুলো সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তারা বসে আলোচনা করে কোন জায়গাটি নির্ধারণ করা যায় সেই বিষয়ে তারা দেখবেন। তবে ক্ষতির পরিমাণ নিয়ে আমরা দুই পক্ষের কাছে জানতে চেয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা এবং বিজিএমএ, তারা আসলে কেউই এখনই ক্ষতির পরিমাণটা বলতে পারছে না। তারা সবগুলো বিষয় তদন্ত করে সবার সঙ্গে কথা বলে তারপরে তারা তাদের যে ক্ষতির পরিমাণ সেটি জানাবে। তবে এখানে যারা বিভিন্ন ব্যবসায়ী রয়েছে তারা তাদের বিভিন্ন ধরনের অভিযোগগুলো তুলে ধরছেন এবং ফায়ার সার্ভিসের গাফিলতির কথা বলছেন। তবে এই বিষয়ে বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন আসলে কারোই কোনো গাফিলতি এখানে ছিল না। প্রাথমিকভাবে যখন আগুন লাগে তখন ভেতরের যে ফায়ার সার্ভিসের ইউনিট তারা কাজ শুরু করে এবং পরবর্তীতে বাইরের থেকে অর্থাৎ 37টি ইউনিট কিন্তু কাজ করে এই আগুনটি নিয়ন্ত্রণে আনে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নীরা। সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% হারে এবং সর্বনিম্ন 2000 টাকা বৃদ্ধি করে সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষকরা। সকালে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পরপরই তারা এই ঘোষণা দেয়। টানা 8ম দিনের মতো 3 দফা দাবিতে শাহবাগে আন্দোলন করছেন তারা। তবে প্রজ্ঞাপন জারির পর নতুন কর্মসূচি হিসেবে দুপুর 12টার পরিবর্তে খালি থালা বাটি হাতে নিয়ে বেলা 3টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করার কথা রয়েছে শিক্ষকদের। সকালে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। সেখানে নতুন আদেশ আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে। আমাদের শিক্ষকদের এত হয়রানি, এত কষ্ট দিতেছে, মাননীয় সরকার আমাদের কোনো কাজে কোনো পাত্তাই দিতেছে না আমাদেরকে। আমরা তো আসলে চেয়েছি কম, আমাদের 45% আমাদের পাওনা, আমরা চেয়েছি 20%। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে আছেন সহকর্মী রাকিব হাসান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রাকিব, শিক্ষকরা দাবির বিষয়ে সর্বশেষ কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের।
নীরা এনপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কিন্তু ৫% ভাতা বাড়িয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তবে এই ইকে কিন্তু প্রত্যাখ্যান করেছে শিক্ষক কর্মচারীরা। তারা বলছেন একটি প্রহসনের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, যা আসলে তাদেরকে লজ্জাজনক অবস্থায় নিয়ে গেছে। ৫% এই প্রজ্ঞাপন তারা কোনোভাবেই মেনে নেবে না। তাদের যে দাবি 20% মূল বেতনে যে 20% ভাতা বাড়িয়ে এবং যে চিকিৎসা ভাতা তা 1500 করে এবং এই উৎসব ভাতা কিন্তু 75% করার তার একটা দাবি জানিয়েছে। তো তারা এই ইসে কিন্তু জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু হাজার হাজার শিক্ষক এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে দাবি জানিয়ে যাচ্ছেন। তাদের দাবি একটি যৌক্তিক দাবি বলে তারা বলছেন যে এখানে যারা রয়েছেন তারা আসলে যৌক্তিক দাবিতে তারা শিক্ষক যারা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকেই কিন্তু একটি রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এটি আসলে দুঃখজনক এবং জানেন যে আজকে 12টার সময় কিন্তু ভুখা মিছিল হওয়ার কথা ছিল, তা কিন্তু বেলা 3টার সময় হবে। যদি এর মধ্যে যদি শিক্ষক তাদের যে দাবি দেওয়া মেনে নেওয়া হয় তাহলে তারা বেলা 3টার দিকে রাস্তায় সেই সচিবালয়ের দিকে ঘেরাও করবেন, এই লং মার্চ টু সচিবালয়ের দিকে যাবেন এবং শিক্ষকরা বলছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে যাদের এই মেরুদণ্ড সোজা করার দায়িত্ব তাদের জন্য রাস্তায় নামাটা সরকারের জন্য খুবই দুঃখজনক। তবে তারা এখানে এখনো আশাবাদী। তারা বলছেন যে এখানে সব ধরনের কিন্তু এখনো তারা আশ্বাসী রয়েছেন যে সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নীরা। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে উত্তাল মিরপুর। দুপুরে মিরপুর 12 থেকে 10 নম্বর গোল চত্বর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় কাজীপাড়া ও শেওড়াপাড়া পর্যন্ত সড়কে। 2 আসামি গ্রেফতার হলেও এখনও অধরা আরও একজন। তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গত 15 অক্টোবর সাভারের বিরুলিয়া এলাকায় ধর্ষণের শিকার হন ওই শিক্ষার্থী। আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে আমাদের বিচার করতে হবে। এখানে আমরা এই জন্য রাস্তায় নেমেছি, আমরা রাজপথ ছাড়বো না। এবং আজকে আমরা দাবি জানাচ্ছি 3 জন আসামিকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে তাদের শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশের কোনো নিরাপত্তা নাই, আমরা কোথাও সেফ না, আমরা ধর্ষকদের ফাঁসি চাই। আমরা চাই প্রশাসন তাদেরকে আমাদের সামনে একটা দৃষ্টান্ত তৈরি করুক, যাতে ধর্ষকরা পরবর্তীতে এই কাজ করার আগে ভয় পায়। চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় আন্তজেলা রুটে কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছে ট্রেলার মালিক সমিতি। C&F এজেন্টদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরা কর্মবিরতি শুরু করায় পণ্য খালাস স্বাভাবিক থাকলেও কন্টেইনার জট তৈরি হচ্ছে বন্দরে। গেট পাস ফি বাড়ানোর আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেলার বন্দরে প্রবেশ করবে না বলে জানিয়েছেন ট্রেলার মালিক সমিতির নেতারা। গত 15 অক্টোবর থেকে নতুন মাসুল কার্যকর হওয়ার পর থেকে শুরু হয় এই অচলাবস্থা। পূর্বের 57 টাকা 50 পয়সা যেভাবে আমাদের কাছ থেকে সরকার বন্দরের জন্য আদায় করতেন, আমরা 57 টাকা 50 পয়সার বাইরে 1 টাকাও দিতে চাই না। পরিবহন ব্যবসায়ীরা আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, আমরা লুজার, আমরা গাড়ির লোন পরিশোধ করতে পারি না। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম দুর্নীতির কারণে চরম সংকটে পড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। এগুলোর বেশিরভাগই ফেরত দিতে পারছে না গ্রাহকের আমানত। এমনকি ঋণের চেয়ে জামানত খুব কম থাকা এগুলো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও দেখছে না কেন্দ্রীয় ব্যাংক। এ ধরনের 9টি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতির স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও চরম লুটপাট হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। ঋণের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা এখন খেলাপি। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে বেকায়দায় পড়েছেন গ্রাহকেরা, ফেরত পাচ্ছেন না জমানো টাকা।
এমন সংকটে থাকা 9টি আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ 60 থেকে 99%। বছরের পর বছর গুনতে হচ্ছে লোকসান, তাই এগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরা। শুধু এ ধরনের প্রতিষ্ঠানই নয়, দুর্বল ব্যাংকগুলোও বন্ধ করে দেওয়ার কথা বলছেন তারা। এর ফলে আর্থিক খাতে কিছুটা শৃঙ্খলা ফেরার প্রত্যাশাও এই অর্থনীতিবিদের। আর্থিক প্রতিষ্ঠান অবসানের এই উদ্যোগটি ইতিবাচক এবং আমরা মনে করি যে এরকমভাবে দুর্বল আর্থিক প্রতিষ্ঠান আরও যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও হয়তো সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনের জন্য নির্বাচিত সরকারের জন্য একটা মেসেজ দেওয়া দরকার আছে যে নতুন সরকার এসে পুনরায় যাতে আবার এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান দেবার খেলায় যাতে না মেতে ওঠেন। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে টিকিয়ে রাখার কোনো উপায় না থাকায় এসব প্রতিষ্ঠান অবসায়ন করা হচ্ছে। তবে এর প্রক্রিয়া এবং আমানতকারীদের ক্ষতিপূরণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই 9টি প্রতিষ্ঠান সাথে ডিপোজিটর রয়েছে, তাদের এইগুলি যদি অবসান করা হয় তবে ডিপোজিটরদের স্বার্থ দেখতে হবে। সেক্ষেত্রে অবসায়নের জন্য যে অর্থের প্রয়োজন, এই অর্থের যোগান কোথা থেকে আসবে, সরকারকে এই টাকাটা যোগান দিবে কিনা, এই বিষয়গুলোর সমাধান হলেই শুধুমাত্র অবসায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রতিষ্ঠান বন্ধ হলে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ারও ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়। আব্দুর রহিম, RTV, ঢাকা। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপে 7 প্রবাসী জানাজার নামাজ শেষ হয়েছে। সকালে সন্দ্বীপের এনাম নাহার মোড় সংলগ্ন পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের আনুষ্ঠানিক জানাজা হবার কথা থাকলেও মরদেহগুলো গোসল শেষে নিজেদের উদ্যোগে জানাজার দাবি জানায় স্বজনরা। স্বজনদের দাবিতে আনুষ্ঠানিকতা পরিহার করে প্রশাসন। এর আগে শনিবার রাত 8:15টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। গত 8 অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদ্রা এলাকায় 7 প্রবাসীকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে 12 জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় 3,75,000 মিটার অবৈধ জাল ও 6টি নৌকা জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, বোরহানউদ্দিন, লালমোহন, দৌলত খান ও সদর উপজেলায় 25 অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। জেলায় গত 15 দিনে ইলিশ শিকারের অপরাধে 108টি মামলায় 117 জন জেলেকে আটক করা হয়েছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রোববার জাতীয় সংসদের LD হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন। গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন 24টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল, জাতীয় নাগরিক পার্টি ও 4টি বামপন্থী দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না। সেদিন অনুষ্ঠানে গেলেও সনদে সই করেনি ডাক্তার কামাল হোসেনের দল গণফোরাম। খুলনায় এক্সপিরিয়েন্স সেন্টার উদ্বোধন করেছে দেশের জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের স্যানিটারি সুপারওয়্যার ব্র্যান্ড স্টেলা। সকালে নগরীর সোনাডাঙ্গা MA বাড়ি সড়কের NS টাওয়ারে এর উদ্বোধন করেন আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রেতারা স্টেলা, লাক্সারি স্যানিটারি ওয়্যার, অ্যাস্ট্রা কিচেন ও বাথওয়্যার, আর্টিস্ট্রি, মার্বেল ও গ্রানাইট এবং থাইল্যান্ডের বিখ্যাত কোটো ব্র্যান্ডের টাইলস পছন্দ মতো কিনতে পারবেন এই সেন্টার থেকে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।